খবর শুনছেন বেঙ্গল বার্তা ইউটিউব চ্যানেল থেকে। প্রথমেই হেডলাইন্স। ইডি অফিসারের বাড়িতে সিবিআই হানা, তল্লাশিতে উদ্ধার কোটি টাকা, পলাতক আধিকারিক। হিসাব না পেয়ে কমছে দাতা, হুহু করে নামছে পিএম কেয়ারসের অনুদান। ভ্রূণ হত্যা রুখতে আইন বদল চাই আইএমএ, কেন্দ্রকে চিঠি দেওয়া প্রক্রিয়া শুরু। বহিরাগত পাসপোর্ট ভেরিফিকেশনে গলদ খুঁজতে কড়া পদক্ষেপ কলকাতার নগরপালের। বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটিতে একটি লাইক দিন ও পরবর্তী নিউজ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ইডি অফিসারের বাড়িতে হানা আর এক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই-এর। যারা যাচ্ছে ওই ইডি অফিসারের বাড়ি থেকে উদ্ধার হয়েছে নগদ 1 কোটি টাকা। পলাতক মূল অভিযুক্ত, তার ভাইকে গ্রেপ্তার করেছে সিবিআই। দ্রুত সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত, মূল অভিযুক্তের সন্ধান চলছে। ঘটনাটি ঘটেছে হিমাচল প্রদেশের সিমলায়। যারা যাচ্ছে অভিযুক্ত ইডি আধিকারিক সহকারী ডিরেক্টর পদে রয়েছেন। সম্প্রতি ইডি চণ্ডীগড় দপ্তরের 3 বছর পুরনো দুর্নীতি প্রতিরোধ আইন একটি এফআইআর দায়ের করা হয়। তারপরে তদন্তে নেমে অভিযুক্ত সিমলার বাড়িতে পৌঁছন সিবিআই আধিকারিকরা। সংবাদ মাধ্যমে এক সিবিআই কর্তা জানান, ওই ইডি আধিকারিক এবং তার 3 বছর পুরনো একটি আর্থিক তছরূপের মামলায় অভিযুক্ত। তাদের দুজনের বিরুদ্ধে মোট 54 লক্ষ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ রয়েছে। সেই সূত্র ধরেই সিমলার বাড়িতে হানা দেয় পুলিশ, কিন্তু সেই সময় বাড়িতে উপস্থিত ছিলেন না ওই অফিসার। এক সিনিয়র সিবিআই আধিকারিক জানিয়েছেন, অভিযুক্ত ইডি কর্তার হেফাজত থেকে মোট 1 কোটি 10 লক্ষ নগদ টাকা উদ্ধার করা হয়েছে, যার মধ্যে প্রথম দফায় 54 লক্ষ টাকা উদ্ধার হয়, যা ঘুষ হিসেবে নেওয়া হয়েছে। তল্লাশিতে একটি গাড়িও বাজেয়াপ্ত করা হয়। ছোট সিমলা স্ট্রবেরি হিলসের রানী ভিলাই ইডি কর্তার বাড়িতে হানা দেওয়ার পর আরও 56 লক্ষ 50 হাজার টাকা উদ্ধার করা হয়েছে। ওই দিনই ইডি কর্তার ভাইকে গ্রেপ্তার করে পুলিশ। জানা যাচ্ছে, তার ভাই একটি পাবলিক সেক্টর ব্যাংকের ম্যানেজার পদে রয়েছেন, পোস্টিং দিল্লিতে। তবে পলাতক ওই ইডি অফিসার, তার খোঁজ চালাচ্ছে পুলিশ। অন্যদিকে তার ভাইয়ের বিরুদ্ধে দুর্নীতি প্রতিরোধ আইন 1988 7A ধারার অধীনে মামলা দায়ের করেছে চণ্ডীগড় সিবিআই অফিস। অভিযুক্তকে চণ্ডীগড় বিশেষ আদালতে পেশ করা হলে তাকে সিবিআই হেফাজতের নির্দেশ দেওয়া হয়। হুহু করে নামছে পিএম কেয়ারসের অনুদানের টাকার অঙ্ক। একটা সময় যেখানে 1 বছরের অনুদানের টাকা জমা হয়েছিল 7,184 কোটি, সেটাই বর্তমানে কমে দাঁড়িয়েছে মাত্র 912 কোটি। অনুমান করা হচ্ছে, হিসেব দিতে কেন্দ্রের অনড় মনোভাব ও তহবিলের অস্বচ্ছতার জেরে তহবিলে সাহায্যের আগ্রহ হারাচ্ছে মানুষ, যার ফল ক্রমশ কমছে সাহায্যের অঙ্ক। 2020-21 সালে বিশ্বজুড়ে ভয়ঙ্কর অতিমারির সময় দেশবাসীর কাছে সাহায্যের আর্জি জানিয়েছিলেন প্রধানমন্ত্রী। সেই ডাকে সাড়া দিয়েছিলেন ভারতীয়রা। দেশ তো বটেই, বিদেশ থেকেও পিএম কেয়ারস ফান্ডে বিপুল অনুদান দিয়েছিলেন প্রবাসীরা। তবে সেই বিপুল টাকার হিসেব প্রকাশ্যে আনতে রাজি হয়নি সরকার, জানিয়ে আদালত মামলাও হয়। সুদ চোরান বিরোধীরা অভিযোগ ওঠে, এই তহবিলে জমা টাকার রাজনৈতিক স্বার্থে ব্যবহৃত হচ্ছে। প্রবল চাপের মুখে পড়ে এক ওয়েবসাইটে কার্যত বেসরকারি পদ্ধতিতে তহবিলের আয় ও ব্যয়ের হিসেব দিলেও সেই টাকায় ক্যাগের অডিটের অধিকার কেড়ে নেওয়া হয়। কেন্দ্র জানায়, এই অনুদানে তহবিল অডিটের আওতায় আসে না। স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে হিসেবে স্বচ্ছতা নিয়ে। এই ঘটনায় বিরোধী শিবির চুট চড়ালেও কত টাকা অনুদান দিয়েছে তা প্রকাশ করা হয়নি। মনে করা হচ্ছে, এহেরও বিতর্কের জেরে লাফিয়ে কমতে শুরু করেছে পিএম কেয়ারস ফান্ডের অনুদান। সম্প্রতি যে রিপোর্ট প্রকাশ এসেছে, সেখানে দেখা যাচ্ছে 2020-21 অর্থবর্ষে প্রথমবার এই তহবিল জমা পড়েছিল 7184 কোটি টাকা। এরপর তহবিল নিয়ে বিতর্ক চরম আকার নিলে 2020-21-22 বর্ষে অনুদানের অর্থ কমে দাঁড়ায় 1938 কোটি টাকা। শেষ প্রকাশিত রিপোর্টে অর্থাৎ 2022-23 অর্থবর্ষে টাকার অঙ্ক আরও কমে দাঁড়িয়েছে মাত্র 912 কোটি টাকা। শুধু তাই নয়, বিদেশি অনুদানও কমেছে বিরাটভাবে। অর্থবর্ষেই তহবিলে বিদেশ অনুদান চেয়েছিল 495 কোটি টাকা, সেই গত 2 বছরে কমে যথাক্রমে দাঁড়িয়েছে 40 কোটি ও 2.57 কোটি। এই রিপোর্টের কোনোটাই অবশ্য সরকারের তরফে প্রকাশ করা হয়নি, পিএম কেয়ারসের তরফে এক ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। জাল পাসপোর্ট নিয়ে আদালত ভর্ৎসনের মুখে পাচ্ছে কলকাতা পুলিশ। প্রকাশ্যে এসেছে ভেরিফিকেশনের সময় পুলিশি গাফিলতির একাধিক উদাহরণ। এমন পরিস্থিতি, পাসপোর্ট ভেরিফিকেশন প্রক্রিয়ায় পুলিশি ভূমিকায় বদল আনছে কলকাতা পুলিশ। শনিবার সাংবাদিক সম্মেলন করে সে কথা জানালেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা। আরও করা হচ্ছে পুলিশি ভেরিফিকেশন। নয়া প্রক্রিয়া নিয়ে প্রতিটি থানায় নির্দেশিকা পাঠাচ্ছেন নগরপাল, যেখানে বলা হয়েছে পাসপোর্ট ভেরিফিকেশন খুবই গুরুত্বপূর্ণ। পাসপোর্ট দেওয়ার আগে সব থানার ওসিকে নোডাল অফিসারের সঙ্গে কথা বলতেই হবে। ভেরিফিকেশনের সময় ভিন রাজ্য থেকে পুঙ্খানুপুঙ্খভাবে অপরাধের তথ্য এবং জন্ম তারিখের সঠিক তথ্য সংগ্রহ করতে হবে। সতর্ক হয়ে ঠিকানা যাচাই করতে হবে। ভেরিফিকেশনের সময় পুলিশ কী ভূমিকা পালন করছে তা খাতায় কলমে নথিবদ্ধ করতে হবে, যাতে পুলিশকে আদালতে প্রশ্নের মুখে পড়তে না হয়। পাসপোর্ট আবেদনকারীর ঠিকানা যাচাই করবেন এসিপি রিসিপিরা। শুধু ঠিকানা যাচাই নয়, পাসপোর্ট ভেরিফিকেশনের গোটা প্রক্রিয়ায় যাচাই করতে হবে তাদের। যাচাই করা তথ্য জাতীয় স্তরের পোর্টালেও অন্তর্ভুক্ত করতে হবে। সীমান্তের ওপারে অশান্ত পরিস্থিতি, বাতাচড়া দিয়েছে ভারত বিদ্বেষ। এই পরিস্থিতিকে কাজে লাগিয়ে এপার সন্ত্রাসের জাল বলছে জেহাদিরা। এমন অবস্থায় বর্ষ শেষ ও বর্ষ বরণের অনুষ্ঠানে মাতবে তিলোত্তমা।
স্বাভাবিকভাবেই অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক কলকাতা পুলিশ। নগরপাল জানিয়েছেন, কলকাতায় যে সমস্ত বহিরাগতরা আশ্রয় নিয়েছে তাদের দিকে নজর রাখা হচ্ছে। পাসপোর্ট ভেরিফিকেশনে কোথায় গলদ রয়েছে তা দেখা যাচ্ছে। 1994 সাল কন্যা ভ্রূণ হত্যা ঠেকাতে দেশে আইন করে ভ্রূণের লিঙ্গ নির্ধারণ নিষিদ্ধ করেছিল কেন্দ্র। সরকারি ক্লিনিক ভ্রূণের লিঙ্গ নির্ধারণ বন্ধ হলো, বেসরকারি ক্লিনিকেও শুরু হলো ব্যাপক ধরপাকড়। মাঝে শোভায় গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গিয়েছে, কিন্তু বিশ্বখ্যাত বিজ্ঞান জার্নাল ল্যান্ডসেটের একটি রিপোর্টে স্পষ্ট এত কিছু করে তেমন লাভ হয়নি। সেই রিপোর্ট বলছে 1986 থেকে 2016 এই 30 বছরে দেশে বিদেশের 1,35,00,000 কন্যা জন্মের আগেই মারা গিয়েছে ভারতে। মধ্যে কথা, আইন থাকলেও তাকে পাশ কাটিয়ে ভ্রূণের লিঙ্গ ধারণ করা হচ্ছে, প্রয়োজনে হত্যা করা হয়েছে। এমন অবস্থায় তাই এই আইনের ব্যাপারে প্রশ্ন তুলে কেন্দ্রকে নতুন প্রস্তাব দিচ্ছে সর্বভারতীয় চিকিৎসক সংগঠন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন। তাদের দাবি, ভ্রূণের লিঙ্গ নির্ধারণ বাধ্যতামূলক করার সুযোগ দিক কেন্দ্রীয় সরকার, তারপরে নজরদারি করা হোক। এতে প্রতিটি কন্যা ভ্রূণকে নজরে রাখা যাবে। 1994 সালে কেন্দ্রীয় সরকার পিসিপিএনডিটি আইন প্রণয়ন করে। জিন পরীক্ষা থেকে শুরু করে জরায়ু থেকে সংগৃহীত অ্যামনিওটিক ফ্লুইড পরীক্ষা কিংবা আল্ট্রাসোনোগ্রাফি, এই আইনে যে কোনো পদ্ধতি ব্যবহার করে ভ্রূণের লিঙ্গ নির্ধারণ নিষিদ্ধ করা হয়। এর মধ্যে যেহেতু বহুল প্রচলিত আল্ট্রাসোনোগ্রাফি, তাই প্রবল কড়াকড়ি শুরু হয় রেডিওলজি বিশেষজ্ঞদের কাজকর্ম নিয়ে। কিন্তু 2021 ল্যান্ডসেট স্টাডি রিপোর্ট থেকে বোঝা যায় এসব কড়াকড়ি করেও কোনো লাভ হয়নি। এবার তাই এই আইনের অস্তিত্ব কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলে আইনটির প্রয়োজনীয়তাকে কাঠগড়ায় তুলেছে আইএমএ। সংগঠনের সর্বভারতীয় সভাপতি আরভি অশোকান বলেন, 3 দশক হয়ে গেল, তাও তো এই আইনে তেমন কিছুই করা গেল না। এবার রিভিউ করার সময় এসেছে আইনটা নিয়ে। কেন পিসিপিএনডিটি আইনের বর্তমান সংস্থানগুলিতে আপত্তি আইএমএর? অশোকান বলছেন, এতে কন্যা ভ্রূণ হত্যা তো বন্ধ হয়নি, উল্টে অনর্থক হয়রানি বেড়েছে চিকিৎসকদের। এদিকে আইন প্রবর্তনের পরেও এদেশে দেখা যাচ্ছে প্রতি 1000 পুত্র সন্তান পিছু মাত্র 923 জন কন্যা সন্তান। তিনি জানান, এই আইনে রেডিওলজিস্টরা 2টির বেশি প্রতিষ্ঠানে যুক্ত হতে পারেন না, অথচ এদেশে রেডিওলজিস্টের অভাব রয়েছে। ফলে এই আইন রেডিওলজিস্টের পরিষেবা থেকে মানুষকে বঞ্চিত করছে। আইনের বিধিনিষেধ না থাকলেও রেডিওলজি বিশেষজ্ঞরা আরও বেশি প্রতিষ্ঠানে যুক্ত থাকতে পারতেন। তাই এই সংক্রান্ত কড়াকড়ি বন্ধের পক্ষে সওয়াল করে আইএমএ প্রস্তাব পাশ করেছে বলে জানান সংগঠনের সভাধিপতি।